দর্শক, বাংলাদেশ প্রতিদিনে সবাইকে স্বাগত। জাতীয় নাগরিক পার্টি এনসিপির বর্তমান যে কার্যক্রমগুলো চলছে এবং ভবিষ্যতে তাদের যে কি পরিকল্পনা সেগুলো জানার জন্য আজকে আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনকে। সামান্তা শারমিন, আপনাকে স্বাগত বাংলাদেশ প্রতিদিনে। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার কলাকুশলী এবং যারা দর্শক আছে সবাইকে সালাম এবং শুভেচ্ছা। নির্বাচন ঘনিয়ে আসছে, তো সেই নির্বাচন সম্পর্কে আমরা প্রথমে জানতে চাই যে পিআর পদ্ধতি নিয়ে আসলে অনেক আলোচনা হচ্ছে। তো পিআর পদ্ধতির ক্ষেত্রে আসলে আপনাদের যে দল এনসিপি তারা আসলে কি চায় এবং বাস্তবায়ন হলে জনগণের আসলে লাভটা কি হবে পিআরটা? ব্যাপারটা খুবই সহজ, যে পিআর পদ্ধতি দুইটা ক্ষেত্রে এসেছে। একটা হচ্ছে নিম্নকক্ষে পিআর, আর একটা হচ্ছে উচ্চকক্ষ, যেটা নেই বাংলাদেশে এই মুহূর্তে, সেখানে পিআর। আর এবং কিছু বিশেষ দল আবার বলছে যে নিম্নকক্ষ উচ্চকক্ষ উভয় কক্ষে পিআর। তো তিনটা বিষয় কিন্তু আলাদা আলাদা এবং এটাকে মিলিয়ে ফেলার সুযোগ নেই। আমরা এনসিপির পক্ষ থেকে শুরুতে যে অবস্থানে ছিলাম এখনও সেই অবস্থানে অনড় আছি যে বাংলাদেশে উচ্চকক্ষ প্রয়োজন এবং উচ্চকক্ষে আসলে পিআর সিস্টেমটা অ্যাপ্লিকেবল করা প্রয়োজন। উচ্চকক্ষে যদি একটা উচ্চকক্ষ থাকে, সেই শুধু শুধু তো আসলে কিছু সংসদ সদস্যকে এক্সট্রা নিয়ে তাদেরকে বেতন দেওয়ার কোনো মানে হয় না। অবশ্যই তাদেরকে কাজ থাকতে হবে। অবশ্যই উচ্চকক্ষটা হতে হবে প্রতিনিধিত্বশীল এবং সমাজের সকল অংশের মানুষ যাতে শ্রেণী পেশা ভেদে সেখানে অবস্থান নিতে পারে, সেই জায়গাটা নিশ্চিত করা। একই সাথে উচ্চকক্ষের দায়িত্ব থাকবে বাংলাদেশের যে সংসদ সদস্য, নিম্নকক্ষের সংসদ সদস্যদের অ্যাকাউন্টেবিলিটি, রুটিন চেক এবং সেই সাথে নানান রকমের গুরুত্বপূর্ণ ইস্যুতে তাদের মতামত দেওয়া, যাতে করে সকল প্রতিনিধিত্ব মানে পেশাজীবীদের প্রতিনিধিত্ব এক ধরনের উঠে আসে এবং জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। কারণ আমরা দেখে থাকি যে নিম্নকক্ষে বেসিক্যালি পুরোটাই পলিটিক্যাল পার্টিটা দখল করে থাকে, যে এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিরা। কিন্তু এছাড়াও পলিটিক্যাল পার্টি ছাড়াও একটা বিশদ বড় অংশ সমাজের থাকে যারা কোনো পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত নন, এবং এটাই বড় অংশ। তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য অবশ্যই একটি উচ্চকক্ষ প্রয়োজন, যেখানে একটা পিআর সিস্টেমের মাধ্যমে যদি হয় সেক্ষেত্রে আসলে আমরা ওই রিপ্রেজেন্টেশনটা পাবো। পিআর পদ্ধতি যদি বাস্তবায়ন না হয় নির্বাচনের ক্ষেত্রে, সেক্ষেত্রে এনসিপি নির্বাচনে যাবে কিনা বা তাদের পরবর্তী কর্মপন্থা আসলে কি হবে? নির্বাচনের ব্যাপারে, নির্বাচনের সময় এবং নির্বাচনের তারিখ ইত্যাদি ব্যাপারে কখনোই এনসিপি এমন কোনো পজিশন নেয়নি যেটা গণতান্ত্রিকতার বিরোধী। শুরু থেকেই নির্বাচনের ব্যাপারে আমরা বলেছি যে এটা শর্ত সাপেক্ষ, এবং শর্ত সাপেক্ষ বলতে নির্বাচনের প্রতিবেশীর উপরে অনেক কিছু নির্ভর করছে, এবং সেইটা বাংলাদেশেও নতুন নয়। এবং বাংলাদেশের নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক কিছুই আসলে বলে দেয় যে সামনের দিনগুলো আসলে কেমন আসতে যাচ্ছে। এবং সেই ক্ষেত্রে নির্বাচনে যদি উচ্চকক্ষ এবং সেটাতে যদি পিআর সিস্টেম না হয়, বেসিক্যালি আসলে এইটা একটা দিক যেটার কারণে মানে যেটা না হলে আসলে বলা যায় না যে বাংলাদেশের গণতান্ত্রিকতার নতুন কোনো উত্তরণ ঘটলো। তো সেক্ষেত্রে আমরা কোনো কিছুর ক্ষেত্রে কিন্তু এরকম অ্যাডামেন্ট পজিশন নেইনি। একটা পার্টি হিসেবে অবশ্যই আমাদেরকে সকল পলিটিক্যাল পার্টির সাথে এক ধরনের বোঝাপড়া, সমঝোতা এবং সেই সাথে একটা দরজা ওপেন রাখা যাতে করে আলোচনাগুলো ফলপ্রসূ হয়, সেই জায়গাটা কিন্তু আমরা ধারণ করেছি। এবং সেই ক্ষেত্রে অবশ্যই উচ্চকক্ষে পিআরটা কতটুকু প্রয়োজনীয় এটা দলগুলোতে বুঝাতে আমরা একটা লেভেল পর্যন্ত সক্ষম হয়েছি, যে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উচ্চকক্ষে পিআরের ক্ষেত্রে বিএনপি নোট অফ ডিসেন্ট সহ এটা যে প্রয়োজন সেই বিষয়ে রাজি হয়েছে। তো আমরা এটাকে একটা প্রাথমিক ধাপে একটা অর্জন হিসেবেই দেখতে চাইব। আমরা কয়েকটি সংবাদ মাধ্যমে দেখেছি যে এনসিপি তারা হচ্ছে একটা জোট করার চেষ্টা বা গুঞ্জন শুনেছি যে গণ অধিকার পরিষদের সঙ্গে, এবং সম্প্রতি আমাদের একজন প্রতিবেদক তিনি কথা বলেছিলেন নুরুল হক নূরের সঙ্গে। তিনি জানিয়েছেন যে হ্যাঁ, সম্ভাবনা অনেক বেশি এনসিপির সঙ্গে আপনাদের জোট বাঁধার। তো আপনারা আসলে এটা কতটুকু সত্যি, বা আপনারা কি মনে করে আসলে গণ অধিকার পরিষদের সাথে জোট বাঁধার পরিকল্পনা করছেন? দেখুন, বাংলাদেশে যতগুলো বিদ্যমান পলিটিক্যাল পার্টি আছে, এই পার্টিগুলোর মধ্যে কারো কারো ডেস্টিনেশন আসলে ফিক্সড, এটা আসলে খুব বেশি পরিবর্তন হওয়ার মতো নয়। এবং সেখানে দেখবেন যে বড় দল দুইটা, যে বিএনপি এবং জামাত, যারা এখন ডমিনেন্ট পজিশন নিজেদেরকে মনে করছেন, বিএনপির একটা পলিটিক্যাল লাইন আছে এবং তার কিছু পলিটিক্যাল ক্যারেক্টার দাঁড়িয়েছে ওভার দ্য ইয়ার্স।
এবং জামাতেরও কিছু মতাদর্শ আছে এবং তাদেরও একটা পলিটিক্যাল ক্যারেক্টার দাঁড়িয়েছে ওভার দি ইয়ার্স। এখন সেইটা আসলে নিজের মতো করে চলছে, এটা আসলে জনগণ কি চাচ্ছে না সেটা আসলে পলিটিক্যাল পার্টি অ্যাডপ্ট করার খুব কমই সুযোগ পাচ্ছে। কিন্তু এর বাইরে অনেকগুলো পলিটিক্যাল পার্টি আছে যারা ওই অর্থে দৃশ্যমানভাবে, আপনি হয়তো মাঠের শক্তি দিয়ে এটাকে বিবেচনা করলে হবে না, আপনাকে বুঝতে হবে এটার বাংলাদেশের যে রাজনৈতিক তত্ত্ব এবং রাজনৈতিক যে ভ্যাকুয়াম সেইটার মধ্যে এটা কতটুকু ইম্পর্ট্যান্ট। সেই জায়গায় আমরা মনে করি যে তরুণদের দল হিসেবে এনসিপি এবং একই সাথে গণ অধিকার পরিষদকেও বিবেচনা করতে হবে। তরুণদের দল হিসেবে দুইটা দলই কিন্তু একটা ভূমিকা পালন করতে পারে এবং 18-র কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে গণ অধিকার পরিষদ উঠে এসেছে এবং 24-এর গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আবির্ভাব ঘটেছে এনসিপির। তো তরুণদের দল হিসেবে খুব স্বভাবতই এদের দুজনের কাছাকাছি মতবাদে পৌঁছানো আর কাছাকাছি লক্ষ্যে পৌঁছানো এটা অপেক্ষাকৃত সহজ এবং এটা ইজি। তো সেই জায়গা থেকে বলতে পারি যে এই দুটো দলের মধ্যে আগেও খুব ক্লোজ সম্পর্ক ছিল। আমাদের পার্টিতে অনেকেই আছেন যারা পূর্ববর্তীতে গণ অধিকার পরিষদের নেতারা ছিলেন। তো সেই জায়গা থেকে আমি মনে করি গণ অধিকার পরিষদের সাথে জোটের যে সম্ভাবনা, যেটা নুরুল হক নূর মনে করেন, আমিও সেটা মনে করি যে জোটের সম্ভাবনা অত্যন্ত প্রবল। আচ্ছা, আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলাম উনি একটা কথা বলেছেন যেটা আসলে ইস্যু করে যারা উপদেষ্টা আছেন তারা অনেক প্রশ্ন তুলেছিলেন যে এরকম কথা নাহিদ সাহেব কীভাবে বললেন। সেটা হচ্ছে যে উপদেষ্টাদের সেফ এক্সিট, এই ব্যাপারটা যেহেতু নাহিদ ইসলাম বলেছেন, নিশ্চয়ই আপনারা হয়তো ব্যাপারটা নিয়ে অবগত এবং আপনাদের অনেকজন নেতাকর্মী এই ব্যাপারে কথা বলেছে। তো আপনার আসলে কী মনে হয় উপদেষ্টারা কি সেফ এক্সিট খুঁজছেন আসলেই? দেখুন, এটা কোন প্রেক্ষিতে এসেছে। নাহিদ ইসলাম আসলে যখন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হন, উনি গিয়েছিলেন পুরো বাংলাদেশের ম্যান্ডেট নিয়ে এবং বেসিক্যালি ছাত্ররা যদি উপদেষ্টা পরিষদে না যেত এই উপদেষ্টা পরিষদ গঠন করার কোনোভাবেই সম্ভব হতো না। বেসিক্যালি এই সবগুলো মানুষকে ম্যান্ডেট দেওয়ার কাজটা ছাত্র উপদেষ্টারা করেছেন এবং সেই ছাত্র উপদেষ্টারা তারা নিজের চোখে অনেক কিছু দেখেছেন। দেখুন, আমি যেটা বলতে চাই যে বাংলাদেশের মন্ত্রণালয় এবং সচিবালয় অত্যন্ত দুর্নীতির দুইটা আঁতুড়ঘর এবং এখানে যা কিছু হয় সব কিছুই মানুষের একরকমের ওপেন সিক্রেট, বাট আসলে তথ্যগত জায়গা থেকে এটা অজানাই থেকে যায়। অনেক ক্ষেত্রে দেখবেন যে আমাদের তথ্য অধিকার যে আইনগুলো, এটা কিন্তু আমাদের সাংবাদিকদের জন্য, জনমানুষের জন্য এটা উন্মুক্ত থাকে না। তো এই আইনগুলোর বেড়াজালের কারণে অনেক সময় আমরা জানতে পারি না যে মানে সরকারটা আসলে কিভাবে চলছে এবং এখানে প্রচণ্ড পরিমাণ আমলাতান্ত্রিক জটিলতা আছে এবং সবচেয়ে বেশি যেটা ক্ষতিগ্রস্ত করে, সবচেয়ে বেশি যেটা আমরা পোহাচ্ছি গত 1 বছরে, সেটা একদম স্বচক্ষে একদম প্রমাণসহ, এটা আওয়ামী লীগের আমলেও দেখেছি, এখন আবার আরেক ফরম্যাটে দেখতে পেলাম, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর ইনভলভমেন্ট সরকারে এবং রাজনৈতিক দল কিভাবে কন্ট্রোল করে সরকারটাকে। সরকারের আসলে দলের বাইরে গিয়ে খুব বেশি নিজের নিজের যে স্বাতন্ত্র্য সেটা নিয়ে আবির্ভাব হওয়ার কোনো সুযোগ থাকে না। নাহিদ ইসলাম যে প্রেক্ষিতে বলেছেন উনি কিন্তু এই কথাটা আমার কাছে মনে হয় না, আপনারা তাকেও জিজ্ঞেস করে দেখতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় না শুধুমাত্র এটা একটা এনসিপি পলিটিক্যাল পার্টির প্রেসিডেন্ট হিসেবে উনি এটা মন্তব্য করছেন। আমার কাছে এটা মনে হয় নাই। আমার কাছে মনে হয়েছে উনি এটা গণঅভ্যুত্থানের নেতা এবং তার উপরে কিছু প্রকাশ করার দায়িত্ব আছে এবং এটা অন্যরা প্রকাশ না করে হয়তো বেঁচে যেতে পারবেন। উনি এটা জানেন যে এটা প্রকাশ তাকে জনমানুষের কাছে করতেই হবে, কিন্তু আবার ওই জায়গায় পলিটিক্যালি ধৈর্য ধরার ব্যাপারটাও আছে, মোমেন্টাম বোঝারও ব্যাপার আছে। সেই জায়গা থেকে উনি হয়তো এখন এই নামগুলো বলেননি, কিন্তু আমি মনে করি যে নামগুলো প্রকাশ করে দেওয়া মনে হয় সকলের জন্যই ভালো হবে এবং সেই সাথে যারা আসলে এই প্রতারণামূলক অবস্থানে গিয়ে দাঁড়িয়েছে তাদেরকে রাজনৈতিকভাবে যাতে কোনোভাবে পুনর্বাসিত না হয় তারা কোনো দলের মাধ্যমেই, এইটা যাতে নিশ্চিত করা যায়, এটা বরঞ্চ আরও ভালো হবে। এবং আমার মনে হয় যে উনি যে সেফ এক্সিটের কথা বলেছেন এটা আমরা পূর্ববর্তীতেও কিন্তু বিভিন্ন সরকারের আমলে দেখতে পেয়েছি। তো আমাদের এই সরকারটা বা এই যে সরকারের গঠন প্রক্রিয়া কিন্তু অন্যান্য রাজনৈতিক সরকারের মতন নয়। ইভেন এটাকে আপনি 111-এর সরকারের সাথেও পুরোপুরি তুলনা করতে পারবেন না। তো এই কারণে তত্ত্বাবধায়ক সরকারের সাথেও তুলনা করতে পারবেন না। সো এই যে নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন এটা শুধু পার্টিগত জায়গা থেকে বিবেচনা না করে ওভারঅল যে পলিটিক্সের জায়গা থেকে বিবেচনা করলে ভালো হবে। গতকাল আপনি একটা বক্তব্য দিয়েছিলেন, তখন আপনি বলেছেন যে আসলে উপদেষ্টারা আখের গুছিয়েছেন।
তো এটা ব্যাপকভাবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তো ভাইরাল হয়েছে, সংবাদ মাধ্যমগুলো সেগুলো কভার করেছে। তো সেক্ষেত্রে আপনার আসলে কেন মনে হলো যে তারা আখের গুছিয়েছেন এবং শিক্ষকদের বেলায় আসলে টাকা নেই? শিক্ষকদের আন্দোলন কিন্তু আজকে একদিন না, অনেক দিন যাবৎ চলছে এবং গতকালকে তাদের উপরে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, আপনারা নিশ্চয় হয়তো দেখেছেন। তো এটা আপনি আসলে কীভাবে বিবেচনা করবেন বা এই সম্পর্কে বলতেন যে আখের গুছিয়েছেন উপদেষ্টারা? দেখুন, এখানে বিষয়টা বলতে হবে যে আমরা এই শিক্ষকদের সাথে, আমরা বাংলাদেশের বঞ্চিত বিসিএস ক্যাডারদের সাথে, বঞ্চিত পুলিশ কর্মকর্তাদের সাথে এবং অনেক ক্ষেত্রে বঞ্চিত সেনা কর্মকর্তাদের সাথে নানানভাবে কানেক্টেড কী অর্থে? তারা বঞ্চিত হয়েছেন এবং তারা মাঝে মাঝে তাদের নানান ধরনের বঞ্চনার ইতিহাস আমাদেরকে জানাতে আসেন এবং এটার মধ্যে দিয়ে আমাদের কতটুকু মানে এটা আমরা আদায় করতে পারবো তাদের সুযোগ সুবিধা, সেইটা যতটুকু না বিবেচনায় থাকে, তারা হয়তো আমাদেরকে বাংলাদেশের একটা সচিত্র উপহার দিতে চান যে এই বিষয়গুলো আমাদের মাথায় রাখা দরকার, যেহেতু আমরা রাষ্ট্র যে পরিকল্পনা সেটার মধ্যে ঢুকতে চাচ্ছি। তো সেই জায়গা থেকে ওনারা আমাদেরকে এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে বলেন। শিক্ষকদের যে বিষয়টা, এটা অত্যন্ত মর্মাহত হওয়ার মতো ঘটনা এবং শুধুমাত্র এটা কালকের জন্য মর্মাহত এটা আমি বলবো না। ইবতেদায়ী মাদ্রাসার যে শিক্ষকরা আছেন তারাও কিন্তু কিছুদিন আগে নেমেছিলেন এবং সেখানেও হামলা করা হয়েছে এবং বারবার শিক্ষকদের সাথে যেই ধরনের আচরণ করা হচ্ছে, আমি বলতে বাধ্য হচ্ছি এটার সাথে শ্রেণীগত সংগ্রামের একটা সম্পর্ক আছে এবং এই শিক্ষকরা বেশিরভাগ ক্ষেত্রেই নিম্নবিত্ত এবং এটা নিম্ন মধ্যবিত্ত পর্যায়ে যায় বলে অর্থনৈতিকভাবে আমি এটাও মনে করি না। আমার কাছে সবসময় মনে হচ্ছে এরা নিম্নবিত্ত পরিবারের সন্তান এবং নিম্নবিত্ত পরিবারে এখনও বিলং করছেন এবং তারা যাদেরকে পড়ান, আমি এটা বিশেষত বলতে চাই, তারা যাদেরকে পড়ান তারা বিশেষত আরও নিম্নবিত্ত পরিবারের সন্তান এবং বাংলাদেশে সিস্টেমেটিকলি নিম্নবিত্ত যাতে সবচাইতে নিচু মানের জীবনযাপন করে এটার একটা পরিষ্কার বহিঃপ্রকাশ আছে। আমাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক সিস্টেম সবচেয়ে বেশি এটা ক্ষতিগ্রস্ত করে শিক্ষাকে। তো আমাদের যে শিক্ষা উপদেষ্টা, ওনাকে বারবার আমরা যোগাযোগের চেষ্টা করেছি ওনাদের পক্ষ হয়ে, ওনারা যেহেতু কানেক্ট করতে পারছেন না এবং আপনি জানেন যে বাংলাদেশের সরকারের আমলাতান্ত্রিক জটিলতা এতটাই ভয়ানক যে একজন সাধারণ মানুষের পক্ষে তার ট্যাক্সের টাকায় যার বেতন হয় তার সাথে যোগাযোগ করা কতটা দুরূহ এবং কী পরিমাণ দুর্ব্যবহারের শিকার উনি হন। শুধু এটা মন্ত্রণালয় বা সচিবালয় তো দূরে থাক, ওনার পক্ষে এলাকার ডিসি অফিসটা পর্যন্ত অ্যাক্সেস করা সম্ভব হয় না অনেক ক্ষেত্রে। তো এই ধরনের দাবি দেওয়া যারা পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, প্রায় কয়েক লাখ শিক্ষক, তাদের সুযোগ সুবিধা এবং তারা চেয়েছেন খুব অল্প, তারা 20% বাড়ি ভাড়া চেয়েছেন এবং তারা 1500 টাকা মেডিকেল ফি চেয়েছেন। আমাদের গতকালকে যে প্রোগ্রাম ছিল সেখানে হাসনাত আবদুল্লাহ স্পষ্ট বলেছেন 1500 টাকা তো একটা রিপোর্ট দেখাতে যায়। তাহলে এই অবস্থার মধ্যে তারা বিলং করছেন এবং তারা আসলে খুব ন্যূনতমই চাচ্ছেন। আমরা মনে করি না এটা যথাযথ। আমি মনে করি যে একজন শিক্ষকের বেতন যদি 30 থেকে 35 হাজার টাকা বা ক্ষেত্র বিশেষে যদি ইউনিভার্সিটির শিক্ষক পর্যন্ত হয়, তার বেতন যদি গবেষক ক্ষেত্রে আরও বেশি হওয়া উচিত। কারণ এমন যেন না হয় যে এটা শুধুমাত্র না পারতে এবং মেধাবী নয় বলে উনি শিক্ষকতা করছেন, যেটা আমাদের বাংলাদেশের ক্ষেত্র দাঁড়িয়েছে এবং সেটার কিন্তু প্রভাব একদম ইউনিভার্সিটি থেকে গবেষক এবং সেই সাথে যে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে পর্যন্ত পড়ছে। কোন ধরনের শিক্ষার্থীরা আসলে বিসিএস ক্যাডার হচ্ছেন এটা নিয়ে তো আমাদের মান নিয়ে প্রশ্ন করতে হবে। আমি বিসিএস ক্যাডার যারা হচ্ছেন তাদেরকে শ্রদ্ধা রেখেই বলছি যে আমাদের পুরো এডুকেশনাল সিস্টেমটা আসলে সঠিক মানুষ, সঠিক অ্যাডমিনিস্ট্রেশন এবং সঠিক যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো কিছুই আসলে তৈরি করার জন্য যথেষ্ট নয়। সো আমি যেটা বলেছি সেই ক্ষেত্রে আমি মিন করতে চাই যে একটা বাংলাদেশের গণঅভ্যুত্থানের পরে নতুন একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আমরা শুরু করেছিলাম এবং এই উপদেষ্টাদের মধ্যে তারা যখন নিয়োগ পেয়েছেন তারা আসলে ফিল করতে পারেন নাই যে একটা মানে একজন নিজের সহযোদ্ধাকে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে থাকতে দেখাটা কতটুকু অসম্মানে, কতটুকু অমর্যাদাকর নিজের জন্য এবং সেইটা পাল্টে ফেলার, সমাজকে পাল্টে ফেলার যে প্রতিজ্ঞা নিয়ে মানুষ আসলে সরকারে যাওয়া উচিত সে প্রতিজ্ঞাটা তাদের ছিল না। কারণ তারা কাউকে মরতে দেখেন নাই, তারা ভিডিও দেখেছেন, নিজ চোখে কাউকে মরতে দেখেন নাই। তো এবং তাদের সেই কমিটমেন্টের অভাব আছে। তার শুরু থেকেই, এই সরকারের শুরু থেকেই তাদের বিপ্লবী স্পিরিটের কোনো ছিটে ফোটাও ছিল না এবং তারা কোনোভাবেই বাংলাদেশকে একটা নতুন যাত্রার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা ছিল না, বরঞ্চ পুরাতন যে সিস্টেম সেইটাকে বহাল রাখার এক ধরনের চেষ্টা ছিল। একটু জানতে চাই যে আপনাদের জুলাই আন্দোলনের যারা আন্দোলন করেছিলেন সেখানকার একজন নেতৃত্বে দানকারী একজন ব্যক্তি, তিনি উপদেষ্টা পরিষদে আছেন, আসিফ মাহমুদ ভূঁইয়া।
তার সাথে আপনাদের আসলে যোগাযোগ হয় কিনা, বা আপনারা এই সমস্যাগুলো তাকে দিয়ে রিচ করানোর কোনো চেষ্টা করেছেন কিনা কখনো? দেখুন, যেই সমস্যাগুলো আসে এগুলো কিন্তু আপনি দেখবেন যে প্রত্যেকটা মানে বিভিন্ন ধরনের মন্ত্রণালয় এগুলোতে সংযুক্ত থাকে। বেশিরভাগ ক্ষেত্রে জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয় বেশিরভাগ সমস্যার ক্ষেত্রে এটা সমস্যা মানে জড়িত থাকে। কিন্তু অন্যান্য মন্ত্রণালয় ক্ষেত্র বিশেষে, যেমন ধরেন আপনার যদি মাছের ঘের সংক্রান্ত কোনো বিষয় হয় সেক্ষেত্রে হয়তো মৎস্য মন্ত্রণালয়ে সেখানে সংযুক্ত থাকবে। এটা সমস্যা অনুযায়ী সেটার মানে এটা এক ধরনের ব্যাপার আছে যে কোথায় যোগাযোগ করবেন আপনি। কিন্তু আমার কাছে মানে আমি যেটা বুঝি যে যদি তাদের মন্ত্রণালয়ের আন্ডারের কোনো বিষয় না হয় তাহলে সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করা কোনো প্রশ্নই নেই। আর এই ক্ষেত্রেও কিন্তু অনেক সিস্টেমেটিক ব্যাপার আছে। সরাসরি একজন উপদেষ্টা তো মন্ত্রী পর্যায়ে, সরাসরি তো মন্ত্রীকে আসলে অ্যাপ্রোচ করা যায় না, তাতে করে আপনার আমলাতন্ত্রটাই ব্রেক করে। তাহলে সেখানে স্টেপ বাই স্টেপ কিছু পর্যায়ে আছে। তো সেইগুলো আমাদের যারাই প্রবলেম নিয়ে আসছে, আমরা যে স্মারকলিপিগুলো পেশ করছি বা চিঠি পাঠাচ্ছি বা অ্যাড্রেস করার চেষ্টা করছি নানানভাবে, এই জিনিসগুলো আসলে সিস্টেমেটিক, যেটা সিস্টেম পারমিট করে সেটার মধ্যে দিয়ে চলছি। এবং আই মাস্ট সে যে এই সিস্টেমটা এটা করতে গিয়েই আমরা বুঝেছি যে কী পরিমাণ অচল অবস্থা আর কী পরিমাণ জনবিরোধী হয়ে উঠেছে এই সিস্টেমটা। বর্তমানে আসলে বিএনপি এবং জামাত তারা সক্রিয় রয়েছেন এবং কার্যক্রম স্থগিত আছে হচ্ছে আওয়ামী লীগের। তো আপনাদের কি মনে হয় যে আপনারা এই দলগুলোর বাইরে গিয়ে একটা রাজনৈতিক শক্তি হিসেবে জনগণের কাছে আপনাদেরকে প্রেজেন্ট করতে পেরেছেন? আপনারা তো কয়েকটি পথসভাও করেছেন, বিভিন্ন জেলাতেও গিয়েছেন। তো আপনাদের কি মনে হয় আসলে সব কিছু মিলিয়ে যে জনগণের আস্থা আসলে এনসিপি কতটুকু অর্জন করতে পেরেছে বা আগামীতে পারবে? আমরা কয়েকটা জায়গায় যাইনি, আমরা 57টা জেলায় আমরা অলমোস্ট আপনি পুরো বাংলাদেশ ঘুরে ফেলেছেন। আমাদের কিছু মিস গেছে, ওগুলো আমরা কভার করব। এবং আমরা মনে করি যে জেলা পর্যায়ে যেই মেসেজটা দেওয়া প্রয়োজন, যেই ইউনিফিকেশন মানে ফিল করা প্রয়োজন, সেটা আমরা আসলে ফিল করেছি। এবং এটা বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি কিন্তু একদম নতুন অবস্থায় পুরো বাংলাদেশ সম্পর্কে তার চিত্র থাকা, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পলিটিক্যাল পার্টি জনমানুষের যদি হয়ে উঠতে চায়। আমরা যেটা পরিচিত হয়েছিলাম যে একটা জেনজিদের দল, একটা শিক্ষিত মানুষের দল, এই হিসেবে একটা কিন্তু ফ্রেমিং আছে। আমরা সেটা, আমি মনে করি যে পদযাত্রার মধ্যে দিয়ে, আমার নিজের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি মনে করি যে সেটা আমরা ভেঙে ফেলতে সক্ষম হয়েছি। এটার মধ্যে দিয়ে এমন একটা গেটওয়ে ওপেন হয়েছে যেটা দিয়ে আমরা এখন সহজেই অ্যাক্সেস করতে পারি নানান জেলায়, নানান উপজেলায়। এখন উপজেলা পর্যায়ে কিন্তু নানান ধরনের পদযাত্রা, ছোট ছোট পদযাত্রা কিন্তু হচ্ছে। আপনি যদি লক্ষ্য করে থাকেন, সার্জিস আলম তার যে আসন এবং তার যে আশেপাশের জেলা সেই অনুযায়ী কিন্তু উনি মুভ করছেন। ওনার মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের হিসাবেও ওনার কিছু দায়িত্ব থাকে, সেটা উনি করছেন। হাসনাত আবদুল্লাহও করছেন। তো এই হিসেবে কিন্তু আমাদের প্রত্যেকেরই এখন যে উপজেলা পর্যায়ের এক ধরনের পদযাত্রার মতো করে, এবং সেই সাথে উঠান বৈঠক হয়েছে আমাদের ম্যাক্সিমাম উপজেলায়। এটাতে করে আমরা আসলে সেই জায়গাগুলো রিচ করতে পেরেছি। সেই জায়গাগুলো আসলে কোনো পলিটিক্যাল পার্টি, অনেক ক্ষেত্রে দেখা গেছে কোনো পলিটিক্যাল পার্টির পা ওখানে পড়ে নেই, আমাদের পা পড়েছে। হয়তো অনেক কিছু আমাদের এখনও বাকি আছে। আমি আশা করি যে যদি কোনো কিছু বাকি না থাকে তাহলে একটা পলিটিক্যাল পার্টির কিন্তু অ্যাম্বিশন থাকে না। সো আমাদের অ্যাম্বিশন হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছানো, মেসেজটা নিয়ে যাওয়া, তাদেরকে আমাদের আন্তরিকতার কথা জানানো এবং আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রকল্পের ব্যাপারে তাদেরকে অবহিত করা। আপনারা যে এই পথযাত্রা করেছেন বা বিভিন্ন জেলায় গিয়েছেন, সেখানে একটু জানতে চাই আপনার নিজের মতামত, যে আপনি এখানে গিয়ে এমন কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা বা তাদের সমস্যা শুনেছেন কিনা যেটা আসলে আপনাদের, যদি আপনার ক্ষমতা যান তাহলে সেটা আসলে খুব দ্রুত আপনারা সমাধান করতে পারবেন। খুব ভালো প্রশ্ন, প্রশ্নটা কেউ করে না এখন পর্যন্ত আমাকে। পদযাত্রা আমাকে পার্সোনালি, আমি প্রায় 29 দিন ছিলাম। আমাকে ব্যক্তিগতভাবে আমার যে রাজনৈতিক রেজিলিয়েন্স, এটা আমাকে শিক্ষা দিয়েছে। এবং পুরো দেশটা যে আসলে কতটা বৈচিত্র্যময়, এটার এক ধরনের আইডিয়া আমার হয়েছে। আমরা তো বৈচিত্র্যময় মানুষকে ধারণ করার কথা বলি, এবং আমরা দেখি যে বাংলাদেশটা একটা ইউনিটারি বোরিং একটা কান্ট্রি হিসেবে অনেকে গড়ে তুলতে চান। কিন্তু আমি বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি নানান রকমের মানুষ আছে, নানান জাতিসত্তার মানুষ আছে, সংস্কৃতি এক এক রকমের, খাবার এক এক রকমের, এবং এটা একটা অন্যরকম অভিজ্ঞতা, এবং সেই সাথে সমস্যাও নানান রকমের, এটা সত্য। এবং জেলাভিত্তিকভাবে সমস্যা সমাধান করা এটা যেমন জরুরি, সেই সাথে একদম ওয়ার্ড ভিত্তিক, একদম প্রত্যেক মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের সমস্যা এনলিস্ট করা, এটা একটা বিশাল কাজ হবে একটা পলিটিক্যাল পার্টির।
আমরা সেই কাজগুলোও কিন্তু করছি, যে এক একটা জেলার কিন্তু এমন থাকে যে কোথাও কোথাও এক এক ধরনের মানুষ থাকে, কোথাও কোথাও দেখবেন চরের এক রকমের সমস্যা, কোথাও কোথাও দেখবেন আপনার এই সীমান্তবর্তী এলাকাগুলোর এক রকমের সমস্যা, তাদের কিছু স্পেসিফিক টেন্ডেন্সি থাকে। আমরা এগুলো নোট করেছি। মোটা দাগে আমি একটা বিষয় বলতে চাই যে আমার যেটা সবচেয়ে বেশি খারাপ লেগেছে পুরো সময়, এবং আমি এটাকে এক রকমের আমার নিজের পার্সোনাল পলিটিক্যাল এজেন্ডা হিসেবে নিয়েছি, সেটা হচ্ছে আমি দুঃখজনকভাবে লক্ষ্য করেছি যে আমাদের বাংলাদেশের নারীরা কেন পলিটিক্সে আসতে পারেন না, সেটার একটা অভিজ্ঞতা আমার হয়েছে। 57 জেলার মধ্যে 57 জেলাতেই আমার কাছে নারীরা এসেছেন। শুধু আমার না, আমরা যেহেতু অনেকেই ফ্রন্টলাইনে আছি, আমি শিওর যে আমার সহযোদ্ধা যে তাসনিম জারা এবং নাহিদা সারোয়ার নিভা, তাজনুবা জাবিন এবং আরও যারা আছেন, মনিরা শারমিন, সবার কাছেই নারীরা অ্যাপ্রোচ করেছেন। আমি শিওর, এটা শুধু আমার অভিজ্ঞতা না, আমি আমারটা বলি যে 57 জেলায় আমার এই অভিজ্ঞতা হয়েছে যে নারীরা ফিল করছেন যে তারা আউটসাইডার হয়ে যাচ্ছেন, এবং বুলেটের সামনে দাঁড়ানোটা অনেক বেশি সহজ ছিল যতটা না পলিটিক্সে আসা সহজ। তো আমি এইখান থেকে নিজেকে একটা গোল সেট করেছি যে বাংলাদেশে যদি রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হয়, এবং এই যে বড় পার্টি এবং নেতার পিছনে বিশাল বড় মিছিল, এবং কত টাকা দিয়ে কত বড় মিছিল আনা যায়, এবং কত টাকা দিয়ে আসলে ভোট নেওয়া যায়, এবং পাওয়ার পলিটিক্সের যে সিস্টেম, এইটাকে পরিবর্তন না করলে আসলে নারীরা পলিটিক্সে আসতে পারবে না। এটার ব্যাপারে আমি 100% শিওর। এবং এইটা পরিবর্তন না করলে আপনি কখনোই সংরক্ষিত নারী আসনের এই সিস্টেম, এই মর্যাদা হানিকর সিস্টেম আপনি চেঞ্জ করতে পারবেন না। সো আমার কাছে মনে হয় না যে এটা কারো পক্ষে সম্ভব। বিদ্যমান পলিটিক্যাল পার্টিগুলো এটা এজেন্ডা হিসেবে নেয় না, কারণ পলিটিক্যাল সংস্কৃতি পরিবর্তন করা এটা সবার জন্যই খুব বিপজ্জনক, এবং তাদের ভাগবাটোয়ারা কমে যাবে। সো আমি মনে করি, আমি পার্সোনালি এইটা মনে করি যে এটা চেঞ্জ করার ব্যাপারে একটা ফাইট জারি রাখা উচিত, এবং এটা আমি সব জেলাতেই দেখেছি। অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বর্তমানে ক্ষমতায় আছেন, এবং আপনারা যারা আপনাদের দল পরিচালনা করছেন তারা আসলে কি মনে করেন, তিনি কি সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন? কোনো একক ব্যক্তি কোনো সুষ্ঠু নির্বাচন দিতে পারে না, এবং ব্যক্তি সততার উপরে নির্ভর করা বাংলাদেশি হিসেবে আমাদের বন্ধ করতে হবে। দেখেন, আমরা প্রতিষ্ঠান বানাই কারণে, আমরা এখানে দুদক বানিয়েছি, আমরা এখানে নির্বাচন কমিশন বানিয়েছি, আমরা এখানে পুলিশ বানিয়েছি, আমরা আরও 10টা প্রতিষ্ঠান বানিয়েছি। এই সবগুলো প্রতিষ্ঠানের দায়িত্ব হচ্ছে 5 বছর পর পর একটা নির্বাচন হবে, সেইটার মধ্য দিয়ে মানুষের গণতান্ত্রিক এক্সপ্রেশন যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয় এটা নিশ্চিত করা। আমাদের এখানে হিউম্যান রাইটস অনেকগুলো সংগঠন আছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে যেটা আপনার সংগঠন, যেটা আপনার প্রতিষ্ঠান, সেইটাতে তো আপনি সে প্রোভাইড করতে আপনাকে দায়বদ্ধ। কারণ আপনার কার ট্যাক্সের পয়সা কোন প্রতিষ্ঠানে যাচ্ছে, কার বেতনের কোঠায় যাচ্ছে, এটা কিন্তু কেউ বলতে পারে না। আমরা প্রত্যেকে ক্লেম করতে পারি যে আমাদের ট্যাক্সের টাকা তার বেতন হচ্ছে। সো এই ভয়টা আসলে যারা সরকারি চাকরি করেন, অনেকে দুদকের একটা চাকরির জন্য জুতার তলা ক্ষয় করে ফেলেন তদবিরের জন্য, কিন্তু আসলে যদি সে অ্যাকাউন্টেবল হয় তাহলে এই চাকরি কেউ করতে চাইবে না, আমি আপনাকে লিখে দিতে পারি। এবং কেউ এমপিও হইতে চাইবে না যদি অ্যাকচুয়ালি অ্যাকাউন্টেবল করার কোশ্চেন আসে। এবং সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে প্রফেসর মোহাম্মদ ইউনূস, উনি অনেক জ্ঞানী ব্যক্তি, উনি অনেক গুণীজন, এবং সেই সাথে ওনার ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স আছে। এবং আমি খুব আশঙ্কার সাথে লক্ষ্য করছি যে ওনার এই ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্সটা ভবিষ্যতে ভেঙে পড়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে এই নির্বাচনের মধ্য দিয়ে। কারণ আমি দেখিনি যে পুলিশ রিফর্ম নিয়ে কোনো আলাপ হয়েছে ঐকমত্য কমিশনে। আমি দেখি নাই যে এখানে যে শিক্ষা সংস্কার কমিশনটা হলে প্রত্যেকটা শিক্ষককে যে পোলিং এজেন্ট হিসেবে ওই বুথে থাকতে বাধ্য করা হয়, ট্রেনিংটা দেওয়া হয়, এটার মধ্য দিয়ে যে অনেক টিচারও পলিটিসাইজ হয়ে ওঠেন, এই জিনিসটা তদন্ত হইতে পারতো। হ্যাঁ, আমরা তো দাবি তুলতাম, হতে পারতো। তো এই জিনিসগুলো আসলে হয় নাই, অনেক কিছুই হয় নাই। এবং সবচেয়ে বড় কথা যে নির্বাচন কমিশন যেটা মূল দায়িত্বে থাকে, সেটার গঠন প্রক্রিয়া আপনি যদি দেখেন, নির্বাচন সংস্কার কমিশন হলো এবং ওই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন হলো, তারা কোনো রিপোর্ট দেওয়া, তারা 1 মাস কাজ করতে পেরেছে, তারপরে নির্বাচন কমিশনটা হুট করে হয়ে গেল। কিসের ভিত্তিতে? এটা এই নির্বাচন কমিশনের আন্ডারেই, এবং এই যে 2022 সালের কমিশনের নিয়োগ আইনের মাধ্যমেই তো আসলে 24-এর ইলেকশন হলো। তাছাড়া এই কমিশনের এই যে সেট আপ, এই যে আমলাতান্ত্রিক সেট আপ, এটার মধ্যে দিয়ে তো 3টা অবৈধ নির্বাচন হলো। তারপরে কোনো রিফর্ম ছাড়া একটা নির্বাচন কমিশন কিভাবে
একটা ফেয়ার নির্বাচনের জন্য মানে দায়িত্ব পাইতে পারে, এটা তো মানে যৌক্তিকভাবে এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। সেই সাথে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে রিফর্ম হইতে দেখলাম না, এবং কি যেন ইউনিফর্ম চেঞ্জ হওয়ার কথা বললো, সেইটাও পর্যন্ত হইল না। এবং মানে আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এই পুরোটা একটা কি সুচারু প্ল্যানের অংশ কি না, যে এই নির্বাচনটা আসলে পূর্ববর্তী অন্যান্য নির্বাচনের মতো হতে যাচ্ছে। এবং আমি আপনাকে বলি, এই নির্বাচনে সবচেয়ে বেশি হতাহত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। অলরেডি সবচেয়ে বড় দল বিএনপি, তাদের গত কয়েক মাসে মনে হয় 200-র উপরে নেতাকর্মী খুন হয়েছেন। সো এটা কোন পর্যায়ে যাবে? এবং এটা আমার পার্টি, নতুন পার্টি, আমার পার্টির মধ্যে আমি চাই না যে এই সংস্কৃতি একবার প্রবেশ করুক। যে অস্ত্র দিয়ে বাঁচে শস্ত্র দিয়েই মরে। সো আমরা তো চাই না যে এই সংস্কৃতি বাংলাদেশে আর থাকুক। অন্তত টেবিল টক করার, আলাপ আলোচনা করে সলভ করার সিস্টেমটা অন্তত থাকা উচিত। কিন্তু ক্রমশই দেখতে পাচ্ছি যে এই পুরাতন যে সিস্টেমটা, পুরাতন নির্বাচনী ব্যবস্থাটা, এটাকে চালু করার একটা জায়গা তৈরি হয়েছে। এটা প্রফেসর মোহাম্মদ ইউনূস একা কোনো কিছু সলভ করতে পারবেন না। তবে তার যদি অন্তত শক্ত হাত এবং শক্ত প্রতিজ্ঞা, ইয়াকিন যদি থাকতো, তাহলে হয়তো আমরা দেখতাম যে অনেক কিছুতেই পরিবর্তন এসছে। আমরা বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপটটা দেখছি, সেখানে আসলে দেখি যে ছোট যে দলগুলো রয়েছে, যেগুলো আসলে ভেরি রিসেন্ট গঠন হয়েছে বা প্রিভিয়াস ছিল, খুব বেশি নামে ছিল না, সেগুলো টিকে থাকা খুব বেশি কঠিন হয়ে যাচ্ছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে। তো সেক্ষেত্রে আপনাদের এনসিপি আসলে তাদের অবস্থানটা কতটুকু দৃঢ় করতে পেরেছে? একটা পলিটিক্যাল পার্টির আমরা যে অবস্থায় এসেছি, এই অবস্থায় আসতে অ্যাটলিস্ট 2-3 বছর ওয়ার্ক করা লাগে। তো এটা মানে সম্ভব হয়েছে আমাদের নেতাকর্মীদের নিষ্ঠা, এবং আমাদের নেতাকর্মীরা আসলে মানে 15 বছর, তাদের অনেকের 15 বছর ফাইট, কারো 10 বছর ফাইট, কারো 8 বছরের ফাইট, কারো 2 বছরের ফাইট। মানে যারা খুব জুনিয়র, তাদের আসলে দেখা গেছে ইউনিভার্সিটি থেকেই তারা লড়াই করছে, এবং তাদের রাজনৈতিক অভিজ্ঞতার বয়স হয়তো 2 বছর 3 বছর। ডাজন্ট ম্যাটার, স্পিরিট ইজ দ্য সেম। এটা একটা লেগেসি ছিল। এটা গত 15 ইয়ার্সে এক ধরনের রিলে রেসের মতো আমরা একজন আরেকজনের কাছে দায়িত্ব হস্তান্তর করেছি। এটার মধ্যে দিয়ে এই সংগঠনটা আসলে গড়ে উঠেছে। এবং এই সংগঠনটা গড়ে ওঠার পরে মানে আমরা যতটুকু অ্যাচিভমেন্ট দেখতে পাচ্ছি, আমরা বিভিন্ন ধরনের কমিউনিটির কাছে পৌঁছিয়েছি, যেখানে আসলে আমরা কাউকে আন্তরিকভাবে কথা বলতে দেখিনি। আমি গত এই পূজার সময় একটা হরিজন পল্লীতে গিয়েছিলাম, যেটা ওয়ারিতে আছে। সেখানে গিয়ে দেখলাম যে তাদের মন্দিরটা ভাঙা, মন্দিরটা খুবই জরাজীর্ণ অবস্থা, এবং যে কোনো সময় পড়তে পারে। এবং এইটা এমনিতে তাদের যে মানে সামাজিক অবস্থান এবং তাদের বাড়িঘরের অবস্থা যদি আপনি দেখেন, এটা কোনো মানুষের থাকার অবস্থান। এবং আপনাকে বলি যে ওনারা রান্না করে শাক রাখছেন, ওটার পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। মানে বেসিক্যালি এরকম অবস্থা, শাক ফ্লোরে একদম রাস্তার উপরে রাখা রান্না করে। তো এটার পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এরপরে মন্দিরের এই অবস্থা, শান্তিমতো প্রার্থনা করার রাইট আসলে ওনাদের আর নাই। তো এই কমিউনিটিগুলোকে এতদিন পর্যন্ত আওয়ামী লীগ ব্যবহার করেছে, কখনো কখনো নির্বাচনের জন্য বিএনপি ব্যবহার করেছে, কখনো কখনো জামাত ব্যবহার করেছে। সব কিছু মিলায়ে এই কমিউনিটিগুলো কিন্তু ব্যবহৃত হয়েছে। কিন্তু আমরা অ্যাকচুয়ালি চাই তাদের মধ্যে থেকে সংসদ সদস্য উঠে আসুক। এটা কিন্তু অনেক বড় পার্থক্য। একটা হচ্ছে আপনি ওই কমিউনিটির ভোটটা আদায় করলেন, তারপর আপনি ভুলে গেলে কিছু যায় আসে না। কিন্তু ওই কমিউনিটির সংসদ সদস্য যদি আপনার সংসদ পর্যন্ত আসে, তার কিন্তু ওই কমিউনিটির চাপ থাকবে তাদের ব্যাপারে কথা বলার। যদি আপনি ভোটটা নিয়ে আসেন, আপনার কোনো কমিটমেন্ট নাই আর। কিন্তু ওই মানুষটা নিজে গেলে সে কখনো এটা এড়িয়ে চলতে পারবে না। সো অনেক গুণগত পার্থক্যের জায়গা কিন্তু আমরা বলছি। এবং সেই সাথে আমার কাছে মনে হয় যে এটা একটা বড় সুন্দর একটা স্টার্ট হয়েছে একটা পলিটিক্যাল পার্টির। আমরা অনেকগুলো প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছি বটে, কিন্তু সেটার পরেও আমরা যে জায়গা পর্যন্ত পৌঁছিয়েছি, সেটা কিছুটা ক্রেডিট আমরা আশা করি। আপনি কিছুক্ষণ আগেই কথা বলেছিলেন প্রশাসন নিয়ে, আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে, এবং আমার মনে হয় যে হয়তো কিছুটা উত্তর আমরা সেখান থেকে পেয়েছি। তারপর স্পেসিফিক করে জানতে চাই যে নির্বাচনের আগে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে নিরপেক্ষতা, মানে স্বচ্ছ কিনা, আপনার কি মনে হয়? আসলে উত্তরটা আগেই দিলাম। আমার কাছে মনে হয় না এটা স্বচ্ছতার মধ্যে আছে। বিশেষত শাপলা প্রতীকের ব্যাপারে যে ধরনের অবস্থান ইসি গ্রহণ করলো, সিএসি কন্টিনিউয়াসলি উনি যুক্তিতর্কের মধ্যে ঢুকবেন না এই ধরনের মন্তব্য দিয়ে যাচ্ছেন।
সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে একটা অশনি সংকেত এগুলো, মানে ইসির ভূমিকা, তারপরে আইন শৃঙ্খলা বাহিনীর যে এই মুহূর্তের ভূমিকা, কালকে শিক্ষকদের গায়ে হাত তোলা, যদি টেম্পার ধরে রাখতে না পারে তাহলে তো আসলে নির্বাচনের সময় তো আরও টেন্সড পরিস্থিতি হতে পারে এবং সেই সম্ভাবনা প্রবল। কারণ এখানে ধরেন অনেক জায়গা থেকে চাঁদাবাজদের যখন ধরা হয় তখন তারা বলে যে তাদেরকে অ্যাকাউন্টেবল করতে গেলে তখন তাদের মন্তব্য আসে যে 15 বছর কিছু পাইনি, এবার তো করবই। তো এই ধরনের মন্তব্য আসলে এইটাই নির্দেশ করে যে নির্বাচনের দিন ধৈর্য রাখা বা এই পরিস্থিতিগুলো সামাল দেওয়ার মতো সক্ষমতা যাদের আছে তারা মাঠে থাকবে কিনা, এইটা একটা প্রশ্ন এসে দাঁড়ায়। আর যদি মোটা দাগে প্রাতিষ্ঠানিক রিফর্ম না হয় তাহলে এখান থেকে খুব ভালো কিছু বের করে আনা অত্যন্ত শক্ত মনে হচ্ছে। শেখ হাসিনা, তাকে আপনি বলেছেন যে তাকে সাবেক প্রধানমন্ত্রী না বলার একটা আহ্বান জানিয়েছেন, এটা আসলে কেন জানালেন এরকম কোনো আহ্বান আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে। পাশাপাশি একটু যোগ করি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে কার্যক্রম রয়েছে সেগুলো সক্রিয় হওয়ার একটা গুঞ্জন মাঝে মধ্যে শোনা যায়, তাছাড়াও শেখ হাসিনাও যে কোনো মুহূর্তে চলে আসবে এরকম একটা কথা শোনা যায়। তো এটাকে আপনি কীভাবে মূল্যায়ন করেন? দেখেন, প্রথমত আমি তাকে সাবেক প্রধানমন্ত্রী বলতে এটা অগ্রাহ্য করি, এই পরিচয়টা তার আমি গ্রহণ করি না, এবং আমার কাছে মনে হয় যে আমার এই সেন্টিমেন্টের সাথে শুধুমাত্র আমি একাই না, এখানে বাংলাদেশের মানুষও আছে। আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল না, শেখ হাসিনা গণতন্ত্রের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত কোনো প্রধানমন্ত্রী নয়। জোর করে কেড়ে নেওয়া কোনো ধরনের চেয়ার, এটাকে আমরা মানতে বাধ্য না, বাংলাদেশের মানুষ মানতে বাধ্য না। তারা যে মানতে বাধ্য না সেটা তারা বুকের রক্ত দিয়ে প্রমাণ করেছে। সো আমি তাকে প্রধানমন্ত্রী বলতে আর বাধ্য নই। সাবেক প্রধানমন্ত্রী বলার মধ্য দিয়ে শেখ হাসিনাকে এখানে গণতান্ত্রিক একটি চরিত্র দেওয়া হয়, যে চরিত্র তার ছিল না, কমপ্লিটলি ফ্যাসিস্ট একটা চরিত্র তার আছে। তো সেইটাকে মিনিমাইজ করে আনার, মানে আমার কাছে কখনো কখনো আমি এটা যখন দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী বলা হচ্ছে, সেই সময় আওয়ামী লীগের গুঞ্জনটাও, মানে আমরা এগুলো রিলেট করতে পারি, আমরা এগুলো বুঝি যে মেকানিজমগুলো কখন হচ্ছে, কিভাবে হচ্ছে। তখনই হুট করে আনিস আলমগীরের মতো লোকেরা খুব প্রায় ভূমিকা পালন করলো, তখনই জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি খুব জোরে গলায় কথা বলতে আরম্ভ করলেন। ওই সিমিলার সময় যখন সাবেক প্রধানমন্ত্রী, এই টার্মটা শেখ হাসিনার ক্ষেত্রে ব্যবহার করা হয়, আপনি হয়তো থিওরিটিক্যালি এটাকে সত্য বলে মেনে নিতে পারবেন, কিন্তু আপনি তখন অস্বীকার করছেন যে একটা টিপসই পর্যন্ত দিতে পারে নাই, তার যে গণতান্ত্রিক অধিকার ছিল সেটাকে আপনি অস্বীকার করছেন সেটার মধ্য দিয়ে, যখন আপনি সাবেক প্রধানমন্ত্রী বলেন। এবং সেটার মধ্যে দিয়ে যে টিপসই দেয় সে তো অবশ্যই মানে কোনো গণতান্ত্রিক, মানে আপনার ক্লাসের সিস্টেমের মধ্যে সে আর বিলং করে না, তাকে আপনি অগ্রাহ্য করে ফেললেন, তার গণতান্ত্রিক অধিকারকে অগ্রাহ্য করে ফেললেন। সেই সাথে শেখ হাসিনা যদি বাংলাদেশে, আমরা তো চাই শেখ হাসিনা বাংলাদেশে আসুক, কালকে আসুক, আমরা তো এটা চাই। এবং তাকে, মানে আমরা যে 5 আগস্ট তাকে বিচারের মুখোমুখি করতে পারি নাই এবং তাকে সোশ্যাল জাস্টিসের মধ্যে নিয়ে আসতে পারি নাই, এইটা তো আমাদেরকে তাড়িয়ে বেড়ায়। এবং সেই সাথে আমাদের ভাইয়েরা তো আমাদের চোখের সামনে মারা গেছে। তাহির জামান প্রিয় যে সাংবাদিক, আপনারা সাংবাদিক কমিউনিটি, আপনারা ভালো বলতে পারবেন, তাহির জামান প্রিয়কে তো তার মৃত্যুর 5 মিনিট আগে তার সাথে আমার কথা হয়েছে এবং সামনাসামনি কথা হয়েছে। একটা জলজ্যান্ত মানুষকে আমি তার 10 মিনিট পরে শুনতে পাই যে সে মৃত। তো এই অভিজ্ঞতা শুধু আমার না, আমি এগুলো বলতে চাই না, কিন্তু এই অভিজ্ঞতা শুধু আমার না, তো এটা তো পুরো বাংলাদেশব্যাপী সবার অভিজ্ঞতা। তাহলে যখন আপনি বলেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, মনে হয় যেন তাকে লাল গালিচা দেওয়া হবে বা তাকে কোনো ধরনের অ্যাকসেপ্টেন্স সে পাবে, সে তো এখানে বিচারের মুখোমুখি হতে আসবে। এবং আওয়ামী লীগকে তাকে বিচারের আওতায় আনতে হবে একটা সন্ত্রাসী জঙ্গি সংগঠন হিসেবে, এবং তার কোনো গণতান্ত্রিক চরিত্র আছে এটা তো বাংলাদেশের মানুষ মনে করে না। এবং আপনি দেখবেন যে আওয়ামী লীগের প্রসঙ্গ যখনই আসে তখনই পুরো বাংলাদেশের মানুষ এক হয়ে যায়, তখন আর কে বিএনপি, কে জামাত, কে এনসিপি, কে কোন পরিচয় ধারণ করে এটা আর মুখ্য থাকে না। আওয়ামী লীগের প্রসঙ্গ আসলে বাংলাদেশ সবসময় এক হয়ে যাবে। আচ্ছা, আমরা এটা নিয়ে একটু শুনতে চাই যে কার্যক্রম সক্রিয় হওয়ার ব্যাপারটা নিয়ে যে আসলে অনেকে অনেক কথা বলছে, আপনারা এনসিপি বা আপনি কি মনে করেন এটা কি আসলে, মানে যারা বলছেন তারা কি মানে এই কথাগুলো কেন বলছেন তারা আসলে? দেখুন, আওয়ামী লীগ এই সন্ত্রাসী সংগঠন যদি কার্যক্রম শুরু করতে চায়, আমরা মাঝে মাঝে তাদের কিছু ঝটিকা মিছিল আমাদের লক্ষ্য করা যায়, এবং মহানগর কেন্দ্রিক তাদের ভালো, মাঝে মাঝে তারা বড় মিছিলও করে ফেলেন, এবং টাকা দিয়ে আসলে সব কিছুই করানো সম্ভব, তাদের বিপুল টাকা আছে। এবং এখনও বিভিন্ন ধরনের আওয়ামী লীগের দোসর, ফ্যাসিবাদের দোসর বিভিন্ন জায়গায়
আছে এবং প্রতিষ্ঠানগুলোতেও আছে। তো সেই জায়গা থেকে তারা হয়তো সেই সাপোর্ট সিস্টেম এখনও তাদের চালু আছে এবং তাদের যে মানি মেকিং মেশিন যেটা পলিটিক্যাল পার্টিগুলোর থাকে, সেই মানি মেকিং মেশিন তো এখনও মনে হয় চলমান। এই কারণে টাকা দিয়ে তারা সব কিছুই করাতে পারছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যখন এই মিছিলগুলো হয় তখন হচ্ছে এখনও জনতাকে দৌড়ে গিয়ে ধরতে হয়। কার্যক্রম চালাতে পারতো, এটা তো কোনো গণতান্ত্রিক প্রসেস না। এবং তাদের একজন নেতাকর্মীকে আপনি দেখাতে পারবেন না যারা অনুতপ্ততা প্রকাশ করেছে 5 আগস্টের পরে, যে আমি গুলি করেছি, আমি অনুতপ্ত, আমি এখানে বিচারের আওতায় আসতে চাই এবং এটা আমার জনগণের বিপক্ষে দাঁড়ানো কোনোভাবেই ঠিক হয়নি। এই পজিশনটা আপনি কাউকে নিতে দেখেননি, আমিও দেখিনি। তো সেই পর্যায় থেকে অবশ্যই যার কোনো অনুতপ্ততা নাই তাকে তো আসলে গণতান্ত্রিক প্রসেসে ঢুকানো সম্ভব না। এবং যারা এটা চেষ্টা করছেন, আমার কাছে মনে হয় যে এই যে পুরাতন স্ট্যাবলিশমেন্ট যেটা আমরা বারবার বলি, সেটার অংশ হিসেবে আওয়ামী লীগের টিকিয়ে রাখা অনেকের জন্য অনিবার্য। আমি বুঝাতে পারছি কিনা, কারণ ওই পার্টিটার উপরে অনেকের জীবন জীবিকা নির্ভর ছিল। সো এইটার কারণেই তারা এটার কিছু অংশ যে রিফাইন্ড আকারে কোনো না কোনোভাবে একজন এমপি হলেও, স্বতন্ত্র হলেও কোনো না কোনোভাবে তাকে আনতে হবে। এবং সাবের হোসেন চৌধুরী অথবা সোহেল তাজ কারো না কারো মাধ্যমে একটা আওয়ামী লীগ আনতে হবে। আমরা মনে করি বাংলাদেশের পলিটিক্সের জন্য আওয়ামী লীগের কোনো প্রয়োজন নেই, আওয়ামী লীগের কোনো প্রয়োজন নেই। এবং তার যে আওয়ামী লীগ যেভাবে সাংস্কৃতিক বলয়টাকে দখল করেছে, রাজনৈতিক বলয়গুলোকে দখল করেছে, এইটাকে বরঞ্চ আওয়ামী লীগের মতো এরকম একটি ফ্যাসিস্ট এবং জঙ্গি সন্ত্রাসী সংগঠন থেকে অবশ্যই এই অংশগুলোকে মুক্ত করতে হবে। বরঞ্চ এইটা আমাদের কাজ, এবং মিডিয়াগুলোকে মুক্ত করতে হবে। সো সেই জায়গা থেকে এই কার্যক্রম যদি চালাতে চায়, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ সংগঠন, অবশ্যই এই কার্যক্রম চালাতে চাইলে এটার আইনানুগ ব্যবস্থা নিয়ে অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, যেহেতু তাদের কোনো অনুতপ্ততা হয় নাই গত 1 বছরে। আমরা এই যে বাংলাদেশ পুলিশের সাবেক একজন ডিআইজি হারুন বা আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীকে বিদেশের মাটিতে দেখি, তো তারা আসলে দেশ থেকে যে পালিয়ে গেল, তারা কিন্তু ঠিক 5 আগস্টের পরই পালায় নাই। এটা হয়তো আপনি আমরা অনুধাবন করতে পারি। তো আপনার কি মনে হয় যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কি আসলে এটাতে সহযোগিতা করছেন, নাকি তারা ঠিকমতো কাজ করছেন না? আমরা 5 আগস্টের পরে পুরো বাংলাদেশের মানুষ এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি যতটুকু তাদের পক্ষে সম্ভব, অনেকগুলো এটাকে সাবোটাজ করার অনেক ধরনের চেষ্টাও হয়েছে, কিন্তু যতটুকু সম্ভব তাদের পক্ষে একটা অ্যাকাউন্টেবিলিটি সিস্টেম তারা দাঁড়া করাতে চেয়েছিল। যে আওয়ামী লীগের যারা নেতা ছিল তাদেরকে নানান রকমের জিজ্ঞাসাবাদ তারা পার্সোনালিও তারা করার চেষ্টা করেছেন জেলা উপজেলা পর্যায়ে। এবং এই প্রান্তিক এলাকাগুলোতে যারা ছিলেন তারা তো একরকমের কিভাবে আছেন এটা গড নোজ, এটা কেউ আমরা জানি না, কিন্তু এটা কোনো রিপোর্ট নাই। এটা একটা রিপোর্ট প্রকাশ করা দরকার ইলেকশনের আগেই। দ্বিতীয়ত আমরা জানি যে 666 বা 26 সংখ্যাটা আমি ভুল করে থাকতে পারি, তাদেরকে আর্মির পক্ষ থেকে তাদেরকে সেফ হোমে রাখা হয়েছে। আমার প্রশ্ন যে যেখানে আমাদের দেশের মানুষ সেফটি নিরাপত্তাহীনতায় ভুগছে, সেখানে আমার দেশের মানুষ যে ট্যাক্স পেইং একদম বৈধ নাগরিক, সে যেভাবে অনিরাপত্তায় ভুগছে, সেখানে সেনাবাহিনী কিভাবে সেনাবাহিনীর কার নির্দেশে কিভাবে এটা ঘটলো, 626 জন বা 66 জনকে তারা সেফ হোমে রাখতে পারলেন? এবং তাদের নাম পরিচয় লিস্ট, এবং আমরা বারবার বলেছি, আমরা আমাদের পক্ষ থেকে বারবার এটা বলেছি যে সেই লিস্টটা প্রকাশ করা হোক। তাহলে অন্তত এই লিস্টের নামগুলো দেখলেও তো মানুষ রিলেট করতে পারতো, বুঝতে পারতো এই মানুষগুলো ঠিক আছে, জামালপুর থেকে একজন কিভাবে ওখানে গেল, এটা অন্তত চেইনটা বোঝা যায়। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে পুরোপুরি জনগণকে অন্ধকারে রাখা এই তথ্যগুলো থেকে এটা আরও বেশি আমাদের মনে এক ধরনের সন্দেহের উদ্রেক করে। এবং এটা তো সত্য যে বাংলাদেশে আপনারা তো দেখেছেনই যে চার্জশিট দাখিল হয়েছে যে বাংলাদেশের সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী উচ্চপদস্থ যারা কর্মকর্তা, তাদের অনেকের নির্দেশে তারা জড়িত ছিল শেখ হাসিনার যে গুম খুন জুলুম, এগুলোর জন্য অনেকেই দায়ী ছিল, এবং দায়ী ব্যক্তিদের বিচার করতে হবে, সে কনস্টেবল হোক আর সে আইজিপি হোক, আই ডোন্ট কেয়ার। তো সেখানে অবশ্যই বিচারের আওতায় আসতে হবে, এবং বিচারের জায়গাটা সুনিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী এখন যারা কর্মরত আছেন এবং সেই সাথে সেনাবাহিনী যারা কর্মরত আছেন, এবং আমরা এটা জানি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানেই বাংলাদেশপন্থী অফিসাররা আছেন, এইটার ব্যাপারে আমাদের কোনো ধরনের কোনো সন্দেহ নেই। কারণ এই বাংলাদেশপন্থী অংশটা কিন্তু গণঅভ্যুত্থানের সময় আমাদেরকে সাহায্য করেছেন, ছাত্রদেরকে সাহায্য করেছেন এবং এখনও করে যাচ্ছেন। কিন্তু
অ্যাজ এ পার্টি হিসেবে এনসিপি না, কিন্তু পুরো গণঅভ্যুত্থানকে টিকিয়ে রাখার পিছনে তাদের অনেক ভূমিকা আছে, যেমনটা মিডিয়াতেও আছে। মিডিয়ায় হয়তো হাউজের যারা কর্মকর্তা ছিলেন, বড় কর্মকর্তা, তারা হয়তো কম্প্রোমাইজ করেছেন, কিন্তু ফিল্ড রিপোর্টাররা কম্প্রোমাইজ অনেক ক্ষেত্রেই করেননি, মোজো জার্নালিস্টরা কম্প্রোমাইজ করেননি। সো এইসব ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সেনাবাহিনী যারা এভাবে তাদের সহযোগিতায় সীমান্ত পার হয়ে যেতে পারলো এবং বিদেশের মাটিতে তাদের কাছকে বিলাস ভ্রমণ করতে দেখা যাচ্ছে, ওদিকে আমাদের দেশের মানুষ এখনও আহতরা কাতরাচ্ছে বিভিন্ন হসপিটালে, তাদের চিকিৎসা শেষ হয় নাই, এবং সেই সব এই পুরো বিষয়টা আমার কাছে মনে হয় যে খুব অ্যাবসার্ড, এবং এটা রাজনৈতিকভাবে সলভ করা দরকার ছিল। রাজনৈতিক পার্টিকুলার দলগুলার আসলে উচিত ছিল এই বিষয়গুলোকে প্রায়র ভূমিকা, বিচার সংস্কার, এই জন্য আমরা বলেছিলাম বিচার সংস্কার, তারপর নির্বাচনের ব্যাপার। খুবই রিসেন্ট একটা ঘটনা, বাংলাদেশ সেনাবাহিনীর 15 জন উচ্চপদস্থ কর্মকর্তাদের হেফাজতে নেওয়া হয়েছে, সেনা হেফাজতে। তো তাদেরকে কিন্তু হ্যান্ড ওভার করার কথা ছিল ট্রাইব্যুনালে, এখনও করে নাই। আপনার আসলে মতামতটা কি এটা? এখানে একটা বার্গেনিং চলতেছে। এখানে বার্গেনিংটা হচ্ছে এরকম যে সেনাবাহিনীকে, মানে সেনাবাহিনী কর্মকর্তা হলে তারা একটা স্পেশাল ইয়ে পাবেন, একটা এটা কি বলে এটাকে, প্রিভিলেজ পাবেন, একটা স্পেশাল, মানে সেনাবাহিনী কর্মকর্তা হলে উনি একটা স্পেশাল প্রিভিলেজ পাবেন বা একটা সুবিধা পাবেন, একটা নিরাপত্তা পাবেন। কিন্তু সেনাবাহিনী কিন্তু এদেশের সেনাবাহিনীর সকল কর্মকর্তা এদেশের দেশপ্রেমিক জনগণ বলেই আমরা মনে করি। হয়তো পুলিশ অনেক ক্ষেত্রে এক্ষেত্রে হয়তো দলীয় কার্যক্রমে যুক্ত হয়ে যেতে পারে, কিন্তু সেনাবাহিনীর ক্ষেত্রে কিন্তু সকল মানুষ এক ধরনের একটা জায়গা রাখে, যে ভরসার জায়গা, দেশপ্রেমিক একটা জনতা তাদেরকে নিরাপত্তার জায়গা মনে করেন। এবং আপনি এটাও দেখেছেন যে 5 আগস্ট উৎফুল্লভাবে বিভিন্ন এপিসির উপরে জনগণ সেনাবাহিনীর সাথে মিলে উদযাপন করছিলেন। তো এইটা কিন্তু আমাদের কাছে একটা ওভারঅল মেসেজ হচ্ছে এই যে আমরা সেনাবাহিনীকে কিন্তু মানে ভালোবাসি, পছন্দ করি, দেশপ্রেমিক মনে করি। কিন্তু যারা অপরাধী তাদেরকে সাব জেলে নেওয়া হলো, এবং তাদের আসলে এসি আছে, মানে কেউ কেউ এসি পাবেন, কেউ ভালো খাবার দাবার পাবেন, মানে অনেক ক্ষেত্রে তারা দেখা গেছে যে হয়তো যেভাবে ছিলেন তার চেয়ে ভালো ট্রিটমেন্ট এখন সাব জেলে পাবেন। এই জিনিসগুলো গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে সামঞ্জস্যপূর্ণ না। এবং যারা অপরাধী, যারা খুনের সাথে জড়িত, গুমের মতো এরকম ভয়ানক শাস্তি, মানে ভয়ানক অপরাধের সাথে জড়িত, তাদের শাস্তি একটা নিকৃষ্ট, অন্যান্য নিকৃষ্ট মানুষের বিচারের মতোই হওয়া উচিত। এবং মানে তাদের যদি তাদের অনুতপ্ততা বাংলাদেশের মানুষ কিন্তু শুনতে চায়, বাংলাদেশ পুরো মানুষ অপেক্ষা করে আছে যে এই যারা অন্যায় করেছে তাদের মুখ থেকে একটু অনুতপ্ততার কথা শোনার জন্য, কিন্তু তারা অনুতপ্ত কখনোই হবে না। সামান্তা শারমিন, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে। আল্লাহ হাফেজ।